এই সতীদাহ প্রথা যেটা তখন চলতো, এইটা কি সব ঘরে ঘরে চলতো? মূলত ব্রাহ্মণদের ক্ষেত্রে, অবস্থাপন্ন রাজাদের ক্ষেত্রে, ক্ষত্রিয় যারা রাজা ছিলেন। এই সতীদাহ প্রথা যখন বন্ধ হচ্ছে, তখন কলকাতার ইন্টালেকচুয়াল সমাজ কি রামমোহনের ফেভারে ছিল? মূলত এগেস্টে ছিল, কারণ তখনকার ইন্টেলেকচুয়াল কারা? ওই ইংরেজের মোসাহেব, টাকা পয়সা করেছে প্রচুর, বাইজি মোসাহেব। ইন্টেলেকচুয়াল তো সেই সময় ইন্টেলেকচুয়াল বলতে তো তাই। এই সতীদাহ প্রথা যেটা তখন চলতো, এইটা কি সব ঘরে ঘরে চলতো না কিছু কলকাতা স্পেসিফিক বাড়িতে এটা চলতো? কলকাতা না, বাংলার বাংলার বিশেষ মানে করে সবার ক্ষেত্রে? সবার ক্ষেত্রে না, মূলত ব্রাহ্মণদের ক্ষেত্রে, অবস্থাপন্ন রাজাদের ক্ষেত্রে, ক্ষত্রিয় যারা রাজা ছিলেন, জমিদার, মানে রাজা তো কিছু ছিলেন না, এদের রাজ মানে পদবি দিয়েছিল ইংরেজ, তারা ক্ষত্রিয়, ব্রাহ্মণদের পরের অংশ। আলাদাভাবে এখন তারা কায়স্থর মধ্যে মিশে গেছে, কিন্তু সেই তাদের মধ্যে এটা ছিল। এটার পেছনে একটা কারণ আছে, এটার পেছনে কারণ হচ্ছে যে যে একে মেরে ফেলতে পারলে সম্পত্তি দখল। তুমি ঠিক জায়গাটা ধরেছ। এই সম্পত্তির জন্য এটা করা হতো, মেয়েদের আচ্ছা। যাতে কোথাও কোনোভাবে সম্পত্তির মধ্যে না আনতে হয়। তা ধরুন যাদের ঘরের মেয়ে যাকে পুড়িয়ে মারা হচ্ছে, সেখান থেকেও তো একটা রেজিস্ট আসার কথা। আসতো না, সামাজিক কারণে আমি জিজ্ঞেস আসতো করছি। না, আসতো না, আসতো না। মানে তখনকার পরিবেশ এমন ছিল, এটাকেই যেন ভবিতব্য হিসেবে মেনে নিয়েছিল। ইচ্ছা করে যেমন ইয়ং। ধরো জব চার্নক একজন তো ওইভাবেই একটি মেয়েকে তুলে এনেছিল, আমরা পড়েছি। জব চার্নক বা অ্যান্টনি ফিরিঙ্গি, যাদের কথা আমরা পড়ছি, তারা তো এই সতীদাহতে একটি মেয়ে যাচ্ছিল ঘাটে, সেখান থেকে তুলে নিয়ে আসে। জব চার্নকও তাই, অ্যান্টনি ফিরিঙ্গিও তাই, যিনি অ্যান্টনি কবিয়াল হয়েছিলেন। আচ্ছা। কালীবাড়ি, কালীমূর্তি সিনেমাও হয়েছিল অ্যান্টনি ফিরিঙ্গি। তো এরা কিন্তু এই সতীদাহের যে সমস্ত, এবং সবচেয়ে ওখানে তো সেই সময় যেটা মানে ভয়ঙ্কর ব্যাপার ছিল, কুলীন প্রথা। আচ্ছা। রামমোহন এরও বিরুদ্ধে গেছিলেন ভয়ঙ্করভাবে। সেটা হচ্ছে যে ব্রাহ্মণরা, কুলীন ব্রাহ্মণরা একের পর এক বিবাহ করতেন। তাদের কোনো সংসার যাত্রা নির্বাহ করার জন্য নিজেদের কোনো উপার্জন করার দরকার পড়তো না। তারা প্রতি তাদের বাড়িতে গিয়ে বাড়িতে যেতেন, যজমান এবং তার শ্বশুরবাড়ি ১২টা, ১৪টা, ১৫টা। মানে আমি তার একটা উদাহরণ নিজের ক্ষেত্রে দেখতে পাই। আমার বাবার দিদিমা সারা জীবন আমাদের বাড়িতে থেকেছেন। মানে আমরা বড় মা বলতাম। আমি যখন ছোট, বছর ৫ বয়স, আমার হালকা স্মৃতি রয়েছে, তখন উনি মারা যান। বেশ দীর্ঘ জীবন লাভ করেছিলেন। তো আমার দিদিমার ৪টি মেয়ে এবং একটি সন্তান, মানে পুত্র সন্তান হয়েছিল। তারা আমার বাবার একজন মা, আর বাকিরা মাসি, একজন মামা। এই পুরো সংসারটা আমার দাদু যেহেতু নিজে ব্যবসাপত্র করে, প্রথম বইয়ের ব্যবসা করে, অবনীভূষণ চট্টোপাধ্যায় গণিতের বই লিখে প্রচুর টাকা উপার্জন করেছিলেন বইয়ের, টেক্সট বইয়ের জগতে। তো তারা আমাদের বাড়ির উপর ডিপেন্ডেন্ট ছিল। আমার মানে বাবার দিদিমা আজীবন, যখন ওপার বাংলা থেকে এরা উদ্বাস্তু হয়ে চলে এলো এখানে, আমাদের বাড়িতেই দিন কাটিয়েছে। তার কি ছিল, তিনি অপেক্ষায় থাকতেন যে কবে তার স্বামী আসবে। যতদিন তার যৌবন ছিল স্বামী আসতেন, বছরে একবার করে একটি সন্তান উৎপাদন করে দিয়ে চলে যেতেন, টাকা পয়সা প্রচুর নিয়ে। নিয়ে যেতেন, দিয়ে যেতেন না? দিয়ে যাওয়ার প্রশ্নই নেই, টাকা পয়সাও নিয়ে আসতেই তো আসতেন। এবং এরা ছিল জমিদার, মানে আমার বাবার দিদিমার ফ্যামিলি জমিদার। উনিও জমিদার কিনা আমি জানি না, আমার কোনো ধারণা নেই। এই জমিদাররা অপেক্ষা করে থাকতো যে আমার জামাই আসছে। ১ মাস ২ মাস থাকতো, থেকে আরেকটা মেয়ের বাড়ি চলে যেত, আরেক বউয়ের বাড়ি চলে যেত। এরা জানতও না যে ওনার কটা বিয়ে। এই কালচারটার বিরুদ্ধে ব্রাহ্মণরা। মানে এবং এটা ছিল জঘন্য একটা প্রথা। আরেকটা প্রথা ছিল যে রাজা বা জমিদাররা, মূলত অবস্থাপন্ন, তারা একাধিক বিয়ে করত, ৬-৭টা বউ থাকতো। ধরো তার বয়স হচ্ছে ৬৫-৬৬ বছর, তার কনিষ্ঠ যে বউ, সবচেয়ে ছোট, তার বয়স হচ্ছে ১৬ বছর।
তার প্রথম সন্তানের বয়স হচ্ছে 24 বছর। 16 বছরের মেয়েটির সামনে কি ওই বৃদ্ধ মারা গেল। তখন তো 60-62 উপর আমাদের মানুষের গড় আয়ু তো তখন কম ছিল, কারণ যেহেতু হেলথ কেয়ার ওষুধপত্র সিস্টেম ছিল এরকম, না, হ্যাঁ হ্যাঁ ছিল সেরকম না। কোনো মেডিসিন হয়নি, কবিরাজ প্রথা। তো সেই সময় এরা সতীদাহ তে সবাইকে নিয়ে যেত, এই 7-8টা বউকে একসঙ্গে মেরে দিত। তার কারণটা হচ্ছে যে প্রথম বউয়ের যে যদি কোনো ছেলে থাকে বা সেকেন্ড বউয়ের যদি কোনো পুত্র সন্তান থাকে, তার সঙ্গে যেন এই কোনো মহিলা যদি জীবিত থাকে তারও তো একটা সম্পত্তির অংশ সে দাবি করতে পারে, সে দাবি করতে না পারে, সব পুড়িয়ে দেবো। কিছু ক্ষেত্রে জোর করেই নিয়ে যাওয়া হতো। কিছু ক্ষেত্রে না, বেশি সব ক্ষেত্রেই, ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক, কে আর আগুনে গিয়ে ঝাঁপতে কে মানে আগুনে তুমি ভয়ঙ্কর, তাকে চাপিয়ে দিয়ে উপরে চিতা দিয়ে বেঁধে ফেলা হতো, হাত পা বেঁধে তাকে। কি নৃশংস ব্যাপারটা ভাবো তো। তখন তো ইলেকট্রিকের চুল্লির কোনো গল্পই না। নেই, ওই এমনি কাঠে পড়ে একটা লাশ মরছে, এদেরকে ঢাকঢোল দিয়ে মানে সিঁদুর ফিঁদুর দিয়ে লেপে, সারা গায়ে সিঁদুর ফিঁদুর লেপে বেঁধে দেওয়া হতো, হাত পা দিয়ে ওই কাঠের চুল্লিতে একদম পুরো বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হতো। আর তখন সাংঘাতিক জোরে কাড়া না কাড়া ঘন্টা বাজছে, যাতে ওর আত্মনাদটা শোনা না যায়। কি পৈশাচিক বিষয় তুমি ভাবতে পারো আজকে তার পিছন দিকে তাকিয়ে। সেটার বিরুদ্ধে প্রথম আইন প্রণয়নের জন্য উনি চিঠি দিয়েছিলেন হুম গভর্নমেন্টকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা রানীর কাছে পাঠায়, হুম রানীর কাছে পাঠায়, এবং সেটা অনুমোদিত হয়তো, শেষ পর্যন্ত অনুমোদিত হয়েছিল রদ এবং করার জন্য। আইন এই রদের পর, আইনটা হওয়ার পর কি সংখ্যাটা কমতে থাকে জেনুইনলি কমতে বাধ্য হয়। ইংরেজ কিছু কিছু জায়গায় অ্যাসার্ট করে যাতে বন্ধ করতে পারে। কিন্তু দেখো মানে ব্যাপারটা হচ্ছে যে যতদিন না মানুষের মধ্যে নিজের চেতনা আসবে, জোর করে তো কিছু হয় না। এই কনটেক্সটটা আমাকে বলুন, যখন বন্ধ হচ্ছে বা রামমোহন রায় যখন করছে, তখন কলকাতার ইন্টালেকচুয়াল সমাজ কি রামমোহনের ফেভারে ছিল নাকি এগেনস্টে ছিল? মূলত এগেনস্টে ছিল, কারণ তখনকার ইন্টেলেকচুয়াল কারা? ইন্টেলেকচুয়াল তো হচ্ছে যারা ওই বিদেশি মানে ওই ইংরেজের মোসাহেব, টাকা পয়সা করেছে প্রচুর, বাইজি মোসাহেব, তোমার মোরগের লড়াই, কবুতরের লড়াই করছে, উপরে ঘুড়ি ওড়াচ্ছে, রাত সন্ধে হলেই মদ্যপান করছে, বাইজি পাড়ায় যাচ্ছে। ইন্টেলেকচুয়াল তো সেই সময় ইন্টেলেকচুয়াল বলতে তো তাই, কিছু ব্যতিক্রম ছাড়া, কিছু ব্যতিক্রম ছাড়া। তো তারা রামমোহনকে সাপোর্ট করবে কেন? যে এই লোকটা এসে আমাদের এই তো মানে আমাদের আনন্দ উপভোগ সম্ভোগ সেগুলো নষ্ট করতে চাইছে। এরা তো বিদ্যাসাগরকেও অপোজ করেছে, বিদ্যাসাগরকে তো লেটেল দিয়ে মারার চেষ্টা করেছে। বিদ্যাসাগর ওয়াজ অ্যাটাকড যখন উনি বিধবা বিবাহ করলেন। তারা তো লিখলো যে বিধবা বিবাহ করছে বিদ্যাসাগর, এখন তো আমাদের রসাতলে চলে যাবে। মানে বিধবাগুলো তো ছিল বাড়িতে, বিধবা প্রত্যেকটা বাড়িতে একাধিক বিধবা থাকতো, যেহেতু তখন ওই সতীদাহ প্রথাটা রদ হয়েছে। বিধবা থাকতো মানে বিধবা পিসি বাড়িতে, বাপের বাড়িতে ফিরে এসছে। রদ হলে কি হবে? শ্বশুর বাড়িতে তাদের জায়গা নেই, তাদের ফিরে এসছে বাপের বাড়িতে, বাপের বাড়িতে ফিরে আসছে, এবং বাপের বাড়িতে তারা বোঝা, তারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়, এবং তখনকার সময় বাড়ির যারা কর্তা তাদের সম্ভোগের শিকার হতো। আচ্ছা। এবং কোনোদিন তোমরা কেউ জানতে পারতো, তখন মিডিয়া ছিল না, জানতে পারতো যে অমুকের পিসিমা কাল রাত্রে মারা গেছে। কেন মারা গেছে? তাকে মেরে ফেলা হয়েছে বিষ খাইয়ে, কারণ পেটে বাচ্চা এসে গেছে। সেই সময়টা তুমি না এখন এইখানে বসে কল্পনা করা যাবে করতে না, পারবে না। নো অ্যাডমিনিস্ট্রেশন, কোনো কোনো সিস্টেম নেই। ওটাই তাই। এই যে তুমি মানে যখন কথাটা উঠলো তখন দেবেন ঠাকুরের কথা বলতে হয়। মহর্ষি দেবেন ঠাকুর, কাদম্বরী দেবী প্রথমবার অ্যাটেম্প করলেন যে উনি সুইসাইড করবেন, প্রথমবারে পারলেন না। মানে কাদম্বরী দেবী যতীন্দ্রনাথের স্ত্রী, যিনি যতীন্দ্রনাথের পকেটে গোলাপ সুন্দরীর চিঠি পেয়েছিলেন
বাইজির। এবং তিনি যখন অ্যাটেম্প করলেন, দুটো কারণে উনি অ্যাটেম্প করেছিলেন। এক হচ্ছে যে রবীন্দ্রনাথের জোর করে বিয়ে দেওয়া হলো, সত্যেন ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী তাড়াতাড়ি বিয়ে দিলেন যে আমার দেওরটাকে মাথা চিবিয়ে খাচ্ছে এই জ্যোতির বউ কাদম্বরী। তো আর হচ্ছে যে স্বামী চূড়ান্ত অবহেলা, স্বামী একটি মেয়েকে অ্যাডপ্ট করেছিলেন কাদম্বরী, বাচ্চা মেয়েকে, সে মেয়েটি এই সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে মরে গেল। খুব প্যাথেটিক একটা সিচুয়েশন। তখন উনি অ্যাটেম্প করলেন, অ্যাটেম্প করে 3 দিন 2.5-3 দিন বেঁচে ছিলেন বিষ খেয়েও। ঠাকুর বাড়ি থেকে চাপা দিয়ে দেওয়া হলো এবং কোনো পোস্টমর্টেম হলো না, কোনো মর্গে যাওয়া হলো না, সবটা দেবেন ঠাকুর নিঃশব্দে চাপা দিয়ে দিলেন। যেমন উনি চাপা দিয়ে দিলেন, দ্বারকানাথ ঠাকুরের যা যা চিঠিপত্র লেখালেখি দ্বারকানাথ ঠাকুর সম্পর্কে তোমাকে যদি পেতে হয়, এখন অনেক সুবিধা হয়ে গেছে, ব্রিটিশ মিউজিয়ামে পাবে, ব্রিটিশ লাইব্রেরিগুলোতে পাবে, যেটা আমাদের কাছে ডকুমেন্টেশনটা ছিল। যেহেতু উনি প্রিন্স দ্বারকানাথ ওখানে গেছেন, ওরা তো সব জিনিসটাই, সাহেবরা তো এই জিনিসটা খুব ভালো রাখতো, হিস্ট্রি এবং ডকুমেন্টেশন ডকুমেন্ট, যেটা আমরা এখানে কিন্তু ঠাকুর বাড়িতে কিচ্ছু নেই। দ্বারকানাথ ঠাকুর সঙ্গে কিচ্ছু নেই। ঠিক তেমনি কাদম্বরী দেবী সুইসাইড করেছিলেন, কি হয়েছিল তার কোনো ডকুমেন্ট নেই, সবটাই আন্দাজ।